ডিয়ার স্টুডেন্ট, আমাদের ক্লাস 6 এর আমরা পড়ছিলাম, আমরা এসএসটি পড়ছি। তোমাদের হচ্ছে দ্য বিগিনিং অফ সিভিলাইজেশন বা নগর সভ্যতার সূচনা। যেটা লাস্ট দুটো ক্লাসে আমরা কি পড়েছি? আমরা পড়েছি সভ্যতা বলতে কি বুঝি, আমরা পড়ছি সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা পড়েছি এই সভ্যতাতে বড় বড় শহর নগর কোনগুলো ছিল, আমরা পড়েছি এই সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল, ওদের নিষ্কাশন ব্যবস্থা কেমন ছিল, জলের ব্যবস্থা কী ছিল, আর আমরা এও পড়েছিলাম যে হরপ্পাবাসীরা কি খেত, ওদের ফুড কী ছিল। আজ আমরা পড়ব এই সভ্যতার লোকেদের ব্যবসা বাণিজ্য। সভ্যতার বৈশিষ্ট্য পড়তে গিয়ে তোমরা একটা পয়েন্ট পেয়েছো সেখানে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ব্যবসায় থাকবে একটা সভ্যতার জন্য। এই সভ্যতার লোকেরাও ব্যবসা বাণিজ্যের সাথে বিশেষভাবে যুক্ত ছিল। তারা শুধু নিজস্ব সভ্যতার মধ্যেই নয়, ভারতের অন্যান্য স্থানে মানে অন্যান্য সভ্যতার সঙ্গে, এমনকি ভারতের বাইরেরও অন্যান্য দেশ বা অন্য সভ্যতার সঙ্গেও ব্যবসায় যুক্ত ছিল। অ্যাকচুয়ালি কি ওদের ট্রেড যে মাইন্ড সেটআপটাই ছিল ওদের ব্যবসা বাণিজ্যের। আগে আমরা পড়ব, অ্যাকচুয়ালি আমরা জানি যে ব্যবসার ক্ষেত্রে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে গিয়ে আমদানি আর একটা হচ্ছে গিয়ে রপ্তানি। তোমরা জানো আমদানি মানে কি? আমদানি মানে হচ্ছে কোনো জিনিস অন্য দেশ থেকে নিয়ে আসা। যেমন ধরো আমার দেশে যে জিনিসটা নেই সেই জিনিসটা আমি অন্য দেশ থেকে নিয়ে আসব, এটা হচ্ছে গিয়ে আমদানি। আর রপ্তানি মানে হচ্ছে আমার দেশে যে জিনিসটা উদ্বৃত্ত রয়েছে, উদ্বৃত্ত মানে যতটা উৎপাদন হয়েছে তাতে আমার দেশের সাফিসিয়েন্ট হয়ে তার চেয়ে বেশি যেটা রয়েছে সেটা আমি অন্য দেশে পাঠিয়ে দেই, অন্য দেশের সঙ্গে পাঠিয়ে ব্যবসা করি, এটাকে বলা হচ্ছে রপ্তানি করা। ঠিক আছে, আমরা দেখব হরপ্পার লোকেরা কি কি জিনিস রপ্তানি করত। তারা অলংকার, বিভিন্ন অলংকার, অর্নামেন্টস যেটা আমরা পরে থাকি, অলংকার। তারা কাঠের তৈরি দৈনন্দিন ব্যবহার্য জিনিস বা কাঠের তৈরি জিনিস, স্বর্ণ তুলা কটন এবং কিছু খাদ্যদ্রব্য রপ্তানি করত। কর্নেলিয়ান নামে একটা পুঁতি ছিল, একটা লালচে ধরনের একটা পাথর দিয়ে তৈরি, যেটা বেশিরভাগ গুজরাটেই পাওয়া যায়। এটা দিয়ে তৈরি অলংকার সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। হরপ্পার কারিগরেরা বিভিন্নভাবে সেগুলোকে তৈরি করার জন্য একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করত, যাতে তার ভেতর দিয়ে একটা পুঁতির মালা, যখন তোমরা দেখবে একটা সুতো থাকে মাঝখানে, একটা একটা করে পুঁতি সেখানে ঢোকানো হয়। দেখো সেই সময় ওরাও কিন্তু এটা করেছে। এই যে কার্নেলিয়ান যে পুঁতিটা, সেটা এমন একটা প্রযুক্তি দিয়ে তৈরি করেছে যার ভেতর দিয়ে সেগুলো কিন্তু একটা একটা করে পুঁতি সেখানে ওরা গেঁথে নিতে পারে, সাজিয়ে নিতে পারে। এ থেকে ওরা বিভিন্ন ধরনের ব্যাঙ্গল, ধরো আমরা যেটাকে বলি চুড়ি, বা ধরো আমরা যেটা গলার বিভিন্ন জিনিস ওরা কিন্তু তৈরি করত। আজকে তোমাদের মনে হচ্ছে এটা একটা ব্যাপার হলো, এগুলো তো আমরা রাস্তাঘাটে হামেশাই দোকানে পেয়ে থাকি, কিনে থাকি, আমরা পরে ব্যবহার করে থাকি। কিন্তু 5000 বছর আগে এই ধারণাটা কিন্তু এতটা সহজ ছিল না, বাট হরপ্পাবাসীরা কিন্তু সেটা করেছে। তাহলে আমরা কি দেখলাম, ওরা কি কি জিনিস রপ্তানি করেছে? মেনলি হচ্ছে গিয়ে অলংকার, কাঠ, বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য যে বিভিন্ন জিনিস, এগুলো স্বর্ণ আর তুলো, এই ব্যাপারগুলো ওরা কিন্তু রপ্তানি করেছে। কারা? হরপ্পা সভ্যতার লোকেরা। এবার আমরা দেখব আমদানি কি করেছে। যদিও আমরা রপ্তানিকৃত পণ্যের বিনিময়ে হরপ্পার অধিবাসীরা কি আমদানি করেছে সে ব্যাপারে কিন্তু স্পষ্ট নয়। সম্ভবত তামা আমদানি করত, কারণ তামা এখানে সহজলভ্য ছিল না। কেন তামা আমদানি করতে হতো আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। হরপ্পার অধিবাসীরা অ্যাকচুয়ালি নরম ধাতু তামার কাজ করার কৌশলের ওরা দক্ষতা অর্জন করেছিল। যদি এই তামার সাথে টিনকে যুক্ত করা হয় তাহলে নতুন একটা ধাতু তৈরি হয়, যেটা হচ্ছে কি ব্রোঞ্জ। এবার এই ব্রোঞ্জ তামার চেয়ে অনেকটাই শক্ত। হরপ্পার অধিবাসীরা বিভিন্ন যন্ত্রপাতি, পাত্র কোনো কিছু রাখার জন্য বা ধরো রান্নার জন্য কড়াই, এগুলো ব্রোঞ্জ দিয়ে তৈরি করত। এই যে ব্রোঞ্জের বিভিন্ন জিনিস তোমরা বইয়ের পেজ নাম্বার 100-এ দেখো, সেখানে ব্রোঞ্জের আয়না রয়েছে, ব্রোঞ্জের ছেনি রয়েছে, যেগুলো যদিও ধোলাবেড়াতে পাওয়া গেছে। এছাড়া
পেজ নাম্বার 101 101 নাম্বার পেজে দেখো তোমরা, মহেঞ্জোদারোতে একটি ব্রোঞ্জের নিত্যরতা নারী মূর্তিও পাওয়া গেছে। তার মানে ব্রোঞ্জ প্রচুর পরিমাণে ব্যবহার করত। আর এই ব্রোঞ্জ তৈরি করার জন্য কিসের প্রয়োজন ছিল? তামার প্রয়োজন ছিল। আর আগেই বলেছি তামা এখানে সহজলভ্য ছিল না, তার মানে সম্ভবত হরপ্পার লোকেরা তামাটাই বেশি পরিমাণে আমদানি করত। এই গেল আমদানি রপ্তানি। এবার হচ্ছে বাণিজ্য পথ। কোন পথ দিয়ে তারা ব্যবসা করত? হরপ্পাবাসীরা বাণিজ্য করার জন্য এবং বিভিন্ন জায়গায় দূরবর্তী অঞ্চল, তোমরা জানো যে ভারতের বাইরেও ওরা ব্যবসা বাণিজ্য করেছে বা ভারতেরও অন্যান্য দূরবর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্য করেছে। এটার জন্য ওরা কি ব্যবহার করতো? স্থলপথ, যেটা নর্মাল রাস্তা আমরা দেখি, এটা হচ্ছে নদীপথ, নদীর মাধ্যমে, আর নদীর মাধ্যমে নৌকো থাকতে পারে, আর সমুদ্রে হচ্ছে গিয়ে জাহাজ থাকতে পারে। এই সমুদ্র পথও কিন্তু ব্যবহার করত। তোমরা জানলে অবাক হবে, এই যে হরপ্পানবাসীরাই প্রথম বাণিজ্যের জন্য ভারতের সমুদ্রপথটাকে ব্যবহার করেছে। এবার এই যে ব্যবহার করেছে তার একটা উদাহরণ হচ্ছে একটা ডকইয়ার্ড পাওয়া গেছে, ঠিক আছে। লোথাল হচ্ছে গুজরাট উপকূলের একটা ছোট্ট জায়গা, যেখানে 217 মিটার লম্বা এবং 36 মিটার প্রস্থের 36 মিটার প্রস্থের একটি ডকইয়ার্ড পাওয়া গেছে, যেখানে পণ্য লোডিং আনলোডিং করা হতো। এই যে বললাম যে ব্যবসা বাণিজ্য করতো, যেটা কিনা সেই ব্যবসা বাণিজ্যটা কোথায় হয়েছে? বিদেশেও ব্যবসা বাণিজ্য করেছে, আমদানি রপ্তানি দুটোই হয়েছে, যার জন্য জিনিসপত্র লোডিং আনলোডিং করা হতো। ডকইয়ার্ড হলো এমন একটা জায়গা যেখানে জাহাজ তৈরি, মেরামত, সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হতো। সাধারণত এটি সমুদ্র বা বড় নদীর তীরে অবস্থিত থাকে। আসলে ডকইয়ার্ড হচ্ছে জাহাজের সার্ভিসিং সেন্টার। তোমরা গাড়ির সার্ভিসিং সেন্টার দেখো, যেখানে গাড়ি বা বাইক বা স্কুটি নিয়ে যাওয়া হয়, ওরা ঠিকঠাক করে দিয়েতে। ডকইয়ার্ড হচ্ছে সেরকমই, যেটা হচ্ছে জাহাজের জন্য। তাহলে আমরা দেখলাম বাণিজ্য পথ কি। এবার দেখলাম ওরা বাণিজ্যিক একটা শিলমোহর ব্যবহার করত। যেমন ধরো আমি এখান থেকে কোথাও কোনো জিনিস তোমার ওখানে পাঠাচ্ছি ঠিকানায়, তাহলে তোমার ঠিকানাটা তো দিতে হবে। তাহলে সে সময় ওরা কী করতো? একটা বাণিজ্যিক শিলমোহর ব্যবহার করত। অনেক ব্যবসায়ী ছিল, অনেক জিনিসপত্র, একই রকমের জিনিসপত্র ব্যবসা বাণিজ্য করতো। কি করে চেনা যাবে কার জিনিস কার কাছে যাবে? এখন আমরা কাগজে লিখে পাঠিয়ে দিই, ইমেল করে দেই। তোমরা জানো অনলাইনে আমাদের প্রচুর জিনিসপত্র এখন আসে, সেখানে আমাদের ঠিকানাটা লেখা থাকে এবং সেই ঠিকানার মাধ্যমে কিন্তু জিনিসপত্র আমার ঠিকানায় চলে আসে, এই যে লেখা ঠিকানার মাধ্যমে। সেই সময় ওরা একটা আলাদা বুদ্ধি বের করেছিল। কিভাবে করবে সেটা? বলছে শিলমোহর। কি করে জানলাম আমরা? কারণ এই খনন কার্যের ফলে অনেক পরিমাণে হাজার হাজার শিলমোহর পাওয়া গেছে। এই শিলমোহর কিভাবে তৈরি করা হতো? শিলমোহর হচ্ছে এক ধরনের চারকোনা বা আয়তাকার ফলক, যা সাধারণত ছাপ দেওয়ার কাজে ব্যবহৃত হতো। এগুলোতে বিভিন্ন ধরনের ছবি আর এক ধরনের চিত্রলিপি খোদাই করা থাকতো। মূলত বাণিজ্যিক কাজে পণ্যের বস্তা বা পাত্রের মুখ বন্ধ করে তার উপরে মালিকানার ছাপ দেওয়ার জন্য ব্যবহৃত হতো এই শিলমোহরগুলো। তাহলে কিসের উপর লেখা হবে? শিলমোহরটা কি দিয়ে বানানো হতো? স্টিয়ারটাইট নামে এক ধরনের পাথর দিয়ে এটা তৈরি করা হতো। ওই পাথরটা খুব নরম ছিল। এবারে নরম পাথরের উপরে একটা নির্দিষ্ট শেপ, কি আকারের বলেছি, হয়তো চারকোনা বা আয়তাকার ফলক নেওয়া হতো। এবার তার উপরে কি হয়েছে? নরম পাথর বলেছি, তার উপরে ছেনি বা তীক্ষ্ণ কোনো যন্ত্র দিয়ে নকশা বা লিপিগুলোকে খোদাই করা হতো। এবার এই স্টিয়ারটাইট যার উপর লেখা হয়েছে সেটাকে কি করতো? আগুনে পোড়ানো হতো। আগুনে পোড়ানোর পর সেই পাথরটা উচ্চ তাপে কি হয়ে যেত? শক্ত হতো আর সাদা চকচকে হয়ে উঠতো, যা শিলমোহরটাকে দীর্ঘস্থায়ী করতো, মানে অনেক দিন পর্যন্ত এই শিলমোহর কিন্তু থাকতো। শিলমোহরে কিছু ছবি আর কিছু চিহ্ন থাকতো, যা লিখন পদ্ধতির অংশ হিসেবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 99-এ দেখো রয়েছে স্ক্রিনে। সেখানে 3টে শিলমোহর রয়েছে, যা বাঁ দিক থেকে প্রথম শিলমোহরটি একটি স্বর্গীয় ঘোড়ার ছবি রয়েছে, দ্বিতীয়টা হচ্ছে একটা ষাঁড়ের ছবি, তৃতীয়টা দেখো সিংহওয়ালা একটা বাঘের ছবি দেওয়া রয়েছে। তবে এই পদ্ধতি আর প্রাণীর অবয়বগুলির প্রতীকী অর্থ কি
এখনও তা বোঝা যায়নি। তবে যা নিশ্চিত করে বোঝা যায় তা হলো এই শিলমোহরগুলো কোনো না কোনোভাবে বাণিজ্যিক ক্রিয়াকলাপের সঙ্গেই সম্পর্কিত ছিল। যখন সব কিছু এত ভালোভাবে চলছিল, এবার আসবো আমরা শেষ পার্টটাতে, যখন সব কিছু এত ভালোভাবে চলছিল এমন কি হয়ে গেল যে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেল? এত সফলতা সত্ত্বেও 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই সভ্যতা ধ্বংস হতে শুরু করে, শহরগুলি পরিত্যক্ত হতে থাকে, যারা শহরে ছিল তারা গ্রামীণ জীবনধারা গ্রহণ করে। আসলে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন যা নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল, এটা কিন্তু শেষ পর্যন্ত ছিল না। নগরের জীবনের অধিবাসীরা শেষ পর্যন্ত ছোট ছোট গ্রামীণ বসতিতে বিভক্ত হয়ে পড়ে। কিন্তু কেন? কেউ কেউ মনে করেন হয়তো যুদ্ধ হয়েছিল, তাই হয়তো শহর থেকে লোকজন গ্রামে চলে গেছে। তবে খনন কার্যে কোনো আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি বা কোনো অস্ত্রশস্ত্র হরপ্পার লোকেরা রাখতো বলে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরঞ্চ এটাই প্রমাণ পাওয়া যায় যে তুলনামূলকভাবে তারা অনেকটাই শান্তিপূর্ণ ছিল। তাহলে হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হয়েছিল? দুটো কারণের কথা আমরা বলতে পারি। প্রথমত, জলবায়ু পরিবর্তন হয়ে গেছিল। 2200 খ্রিস্টপূর্বাব্দ থেকে জলবায়ু পরিবর্তন হয়, যার প্রভাব থেকে হরপ্পা সভ্যতাও কিন্তু বাদ যায়নি। তো জলবায়ু পরিবর্তন ফলে কি হয়েছে? বৃষ্টিপাত কমে গেছে, শুষ্কতার পর্যায় বেড়ে গেছে, ফলে শহরগুলির খাদ্য সরবরাহ হ্রাস পায়। ফলে শহর থেকে লোকজন কি করতে থাকে? গ্রামের দিকে যেতে শুরু করে, কারণ গ্রামের জীবনধারা শহর থেকে অনেকটাই, খাদ্য বলো জল বলো, গ্রামের জীবনধারা অনেকটাই সহজ ছিল। আসলে শহরগুলো গ্রামের উপরেই বেশিরভাগ নির্ভরশীল ছিল। দ্বিতীয় যেটা কারণ ছিল বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে খরা আর সরস্বতী নদীর শুষ্কতা। তোমরা দুটো নদী পেয়েছো, একটা হচ্ছে সিন্ধু নদী আর একটা হচ্ছে সরস্বতী নদী। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার জন্য কিন্তু সরস্বতী নদী শুষ্ক হয়ে গেছে। তো সরস্বতী নদী বা তার আশেপাশে যে সরস্বতী নদীর আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো আর কি হচ্ছে? জল পাচ্ছে না। তাহলে আশেপাশের অঞ্চলের কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছে। আশেপাশের মেইনলি যে গুরুত্বপূর্ণ শহরগুলো ছিল, কালীবাঙ্গান ছিল, বানাওয়ালি ছিল, এগুলো পরিত্যক্ত হতে থাকে। কেন? জল নেই। মানুষ শহর ছেড়ে কোথায় আসতে থাকে? গ্রামে চলে আসতে থাকে। হরপ্পা সভ্যতার এই দুটো কারণ দেখলে আমরা বুঝতে পারি, আজকালও আমরা দেখছি আমাদের জলবায়ু বিশেষভাবে পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। আমরা এই হরপ্পার পতনের কারণগুলো থেকে এইটুকু তো আমরা বুঝতেই পারি যে আমাদের সুস্থতার জন্য, কোনো সভ্যতা টিকে থাকার জন্য বা জলবায়ু, এবং আমরা প্রত্যেকেই জলবায়ু এবং পরিবেশের উপর কতটা নির্ভরশীল, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের সবার পরিবেশের উপর বিশেষ নজর দিতে হবে ও তাকে সবাই মিলে রক্ষা করতে হবে। তাহলে আজকে আমরা প্রথম কি দেখেছি? আমরা দেখেছি ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য দেখেছি যে ব্যবসা বাণিজ্য কিভাবে ওরা করেছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যবসা বাণিজ্য হয়েছে, কি কি কোন রাস্তা দিয়ে তারা করেছে, কি শিলমোহর তারা ব্যবহার করেছে, এটা আমরা দেখেছি। নেক্সট যে পার্টটা আমরা দেখেছি সেটা হচ্ছে গিয়ে এই হরপ্পা সভ্যতা কি করে ধ্বংস হয়ে গেল। তো একটা আনুমানিক ছিল, বলা হচ্ছিল যে হয়তোবা বিদেশি আক্রমণের ফলে হয়েছে, আসলে সেটা প্রমাণ পাওয়া যায়নি। আর দুটো কারণকে বিশেষভাবে মনে করা হচ্ছে দুটো কারণই হবে। দুটো কারণ, একটা বলেছি যে জলবায়ু পরিবর্তন হয়ে গেছিল, আর সেকেন্ড কারণ যেটা বলেছি সেটা হচ্ছে গিয়ে যে সরস্বতী নদী ছিল সেই সরস্বতী নদী শুষ্ক হয়ে গেছিল, যার ফলে তার আশেপাশের যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু খালি হয়ে গেছিল এবং ধীরে ধীরে হরপ্পা সভ্যতা ধ্বংসে পর্যবসিত হয়। তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার আমরা বাকিটা করে নেব।